বাংলাদেশে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও রাষ্ট্রপতি সাহাবউদ্দিন চুপ্পুর মধ্যে একটি দীর্ঘ বৈঠক হচ্ছে। সেই গুরুত্বপূর্ণ বৈঠকে মহামান্য রাষ্ট্রপতি ডুবতে থাকা বাংলাদেশকে রক্ষা করা ও একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ফের বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য যৌক্তিক পদক্ষেপ ও উপায় খুঁজে বের করেছেন। রাষ্ট্রপতি সাহাবউদ্দিন চুপ্পু মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ মহোদয়কে একটি প্রস্তাব ও পরামর্শ দিয়েছেন, আর তা হলো বর্তমান ইউনূস সরকার ও তার উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে নতুন করে একটি সর্বসম্মতক্রমে গ্রহণযোগ্য একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। আর সেই নতুন উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে বর্তমান মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ মহোদয়কে প্রস্তাব দেওয়া হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ মহোদয়ের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সূত্র মারফত জানা যায়। মূলত সেনা প্রধানের সঙ্গে বৈঠকের পরে মাননীয় প্রধান বিচারপতির নতুন উপদেষ্টা পরিষদ গঠন ও তার প্রধান সহ কতজন সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়। ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের যে রাজনৈতিক পটভূমি তাতে পরিবর্তনের পালা চললেও চলতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ ইউনূস তিনি নিজে থেকে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে, আর তারপর থেকেই নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিএনপির তরফ থেকে বারবার দাবি করা হচ্ছিল নির্বাচন করা হোক, এবার নির্বাচন করতে হবে। সেই জায়গায় আমরা যে ছবিটা দেখতে পেয়েছি, নির্বাচনের পরিবর্তে আমরা দেখলাম জামাত এবং বিএনপির সঙ্গে বৈঠক করলেন এক টেবিলে বসে মোহাম্মদ ইউনূস। তাহলে এরপরে ঠিক কি ঘটতে চলেছে সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং ইতিমধ্যেই সেনা প্রধানকেও লাইভ থ্রেটের সম্মুখীন হতে হয়েছিল। সেই সময় তিনি গৃহবন্দী ছিলেন। তারপর কিন্তু সেনা প্রধান কড়া বার্তা দেন। পাশাপাশি মোহাম্মদ ইউনূসকে যেই মুহূর্তে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি পদত্যাগ করতে পারেন, তারপরেই আমরা দেখেছিলাম নিরাপত্তা বেষ্টনী কিন্তু অনেকটা আঁটোসাঁটো করে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এয়ারপোর্টেও আমরা সেই ছবিটাই দেখতে পেয়েছিলাম, নিরাপত্তা বেষ্টনী অনেকটাই আঁটোসাঁটো করা হয়েছিল। তিনি যাতে কোনোভাবে পালিয়ে না যেতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু করা হয়। তাই সব দিক থেকে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রতি মুহূর্তে কিছু না কিছু ঘটতেই চলেছে। আর এই গোটা বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম বাংলাদেশের আইনজীবী নিজম মজুমদারের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাব আপনাদের। প্রধান বিচারপতির সঙ্গে কিন্তু রাষ্ট্রপতির বৈঠক কিন্তু ইতিমধ্যেই হয়েছে, সেই খবর সামনে এসেছে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ ও মহামান্য রাষ্ট্রপতি সাহাবউদ্দিন চুপ্পুর সঙ্গে কিন্তু ইতিমধ্যেই বৈঠক হয়েছে এবং সেখানে নানা বিষয়ে আলোচনা হয়েছে। কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে নিজুম বাবু? এর মধ্যে আপনাদেরকে আলোচনাটা শুরু করার আগে বলে নেই যে এটা খুবই অভিনব একটি ঘটনা বাংলাদেশের প্রেক্ষিতে। আপনি জানেন যে বাংলাদেশের মৌলবাদের একটা বড় ধরনের হুমকির মধ্য দিয়ে জীবন যাপন করে। এর মধ্যে একজন সমকামী প্রধান বিচারপতি হেসে খেলে বেড়াচ্ছেন এবং তিনি খুবই দেখা সাক্ষাৎ করছেন আপনার কথিত টোকাই সরকারের সাথে। এগুলো আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তিনি একজন এলজিবিটির প্রতিনিধি এবং একজন সমকামী প্রধান বিচারপতি, এটা দর্শকদের উদ্দেশ্যে আমার জানিয়ে রাখা ভালো। যাই হোক, প্রধান বিচারপতি দেখা করছেন কেন করছেন এটা আমি জানি না। গতকালকে আমরা দেখতে পেলাম যে প্রধান বিচারপতি আপনার পদত্যাগ করেছেন, সে কথাও এসেছে, যদিও এটি কোনো সমর্থিত সূত্রে নয়। এখন এটা যদি হয়েও থাকে, গতকাল একটি কথা আমি বলেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের একটি পিটিশন এখনো কিন্তু অ্যাপিলেট ডিভিশনে রয়েছে, এইটা এখনো নিষ্পত্তি হয়নি, যেটা 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট বাতিল করে দিয়েছে। ফলে অ্যাপিলেট ডিভিশনে বাতিল করবার পর যে রিভিউ পিটিশন সেটারই একটা অংশ হিসেবে দেখা করছে কিনা আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট ইট। কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং যে প্রধান বিচারপতি সাহাবউদ্দিন চুপ্পু, এই নামগুলো আমরা খুব অনেকদিন পরেই বলতে গেলে শুনতে পাচ্ছি, যাদেরকে মোটামুটি সবখানি নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। বাট আই এম নট কোয়াইট শিওর হোয়াট ইজ দ্য কানেকশন, এবং কানেকশনটা ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাতে। আজকে ইউনূস আপনার বিএনপির সাথে কথা বলেছে এবং জামাত এগুলোর অ্যারেঞ্জ করছে। মানে এখানে একটা রোলটা আপনাকে বুঝতে হবে। জামাত কিন্তু মনে প্রাণে চাইছে তাদের ABCD EFGH যত রকমের টিম আছে, এই যে এনসিপি বলেন, তারপরে এবি পার্টি বলেন, এগুলো সবই জামাতের টিম, এগুলোকে দিয়ে কোনো না কোনো ভাবে এটাকে ঠেকিয়ে রাখার জন্য সবচাইতে ভয়ের মধ্যে আছে এই জামাত ইসলামী। কারণ যদি সরকারের এদিক সেদিক হয়, সবচাইতে বড় গ্যারাকলে যারা পড়বে সেটা হচ্ছে জামাতি, তাদের সমস্ত খায়েশ শেষ হয়ে যাবে। তবে বিএনপির ব্যাপারটা আমার জন্য বোঝা একটু টাফ, যে বিএনপির কি রাজনৈতিক অপরিপক্কতা দিনের পর দিন মানে এটা বেড়েই চলছে, নাকি এরা এখনো একটা ড্রিম ওয়ার্ল্ডে বাস করছে,
এখনো তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারছে না, এখনো তারা নানান ধরনের একটা অবস্টাকলের মধ্য দিয়ে যাচ্ছে, হোঁচট খাচ্ছে। সেইখানে তারা ঠিক কি করে এরকম একটা পরিস্থিতিতে আপনার এই অবৈধ ইউনূসের সাথে তারা কথা বলে বা এটা নিয়ে আলাপও করতে যায়, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তারা ইশরাকের মাধ্যমে যেই আবেদনটা করেছিল, যেই এক ধরনের জনসমাবেশও করেছিল, আমার কাছে মনে হয় যে তারা তাদের ভবিষ্যৎটাও বুঝতে পারছে না এবং তাদের পরিণতিটাও আমার মনে হয় একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। কারণ এরা তো আসলে ইলেকশন এন্ড অফ দ্য ডে দিবে না, যতই আপনাকে ছেলে বলানো কথা বলা হোক না কেন। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে বিএনপি যদি এখানে মিউচুয়াল করে ফেলে, বিএনপি যদি এখানে কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করে, আমি মনে করি এটা অনেকটা বুমেরাঙের মতো অচিরে তাদের কাঁধে এসে পড়বে। এতে আমার কোনো ধরনের সন্দেহ নেই। প্রথমত হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা যখন ক্ষমতা নেয় 8 তারিখে, তারা তখন বলছিল যে বাংলাদেশ, আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই। তারা তখন বলেছিল যে তারা প্রধান বিচারপতির কাছে আপিলেট ডিভিশনে এইটা একটা রেফারেন্স হিসেবে চেয়েছিল। রেফারেন্স দেওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন মতামত দিয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হতে পারে। এখন বাংলাদেশের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই পুরো রেফারেন্সটা চাইতে পারেন একমাত্র রাষ্ট্রপতি এবং আপিলেট ডিভিশন তার স্বীয় মতামতের ভিত্তিতে এবং পরিপূর্ণ শুনানি শেষে তারা তখন একটা অর্ডার দিতে পারেন। এখন আমরা দেখতে পেলাম যে প্রধান বিচারপতি ওই 5ই আগস্টের পরে ক্যান্টনমেন্টে ছিলেন, অর্থাৎ তিনি এই ধরনের শুনানিও করেননি, কোনো মতামতও দেননি এবং এইটার জন্য রেফারেন্স চেয়েছে আইন মন্ত্রণালয়, যেটা আইন মন্ত্রণালয় চাবে না, চাবে হচ্ছে রাষ্ট্রপতি। এখন আমি এই তথ্যটা আপনাকে কেন দিলাম, এই কারণে দিলাম, তার মানে হচ্ছে যে যারা নিজেদেরকে একটা বৈধ সরকার বলছে তারা অবৈধ। আমার কথা হচ্ছে যে বিএনপি যদি এই সরকারের অধীনে কোনো ইলেকশনও করে, আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। মানে আমি সামান্য আওয়ামী লীগ সমর্থক হিসেবে বলতে পারি যে যদি আওয়ামী লীগ এই ফাঁদে পাড়া দেয়, যদিও তাদেরকে নিষিদ্ধ এক ধরনের খেলা হয়েছে, কিংবা ভবিষ্যতে যদি মোড় পাল্টেও যায়, এদের অধীনে কিভাবে ইলেকশন হবে? কারণ এদের যে ক্যাবিনেটের সব মেম্বাররা আপনার এনসিপি নামে যে পলিটিক্যাল পার্টি করেছে, সেই পলিটিক্যাল পার্টির সদস্য। তো এই একটা রাজনৈতিক দলের সদস্য আবার ইলেকশন দিবে, তাহলে তো এটা কমপ্লিটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। প্রথমে বিএনপি বা সব দলের এটা দাবি করা উচিত যে এই পুরো ইন্টারিম গভর্নমেন্ট নামে যে অবৈধরা যারা আছে তারা বাতিল হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার, এখন একটা রিভিউ পিটিশন চলছে, এইটা অনুযায়ী যদি রায়টা পায়, একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আগামী 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে তফসিল ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন হলে সেইটা হবে বৈধ। কিন্তু এই কথিত এই টোকাইরা যদি কোনো ইলেকশন করে, আমি আপনাকে আজকের এই প্রোগ্রামে বলে দিচ্ছি, এই ভবিষ্যতে যারাই সরকারে আসবে তাদেরকে আদালতের মাধ্যমে বা যে কোনো পদ্ধতিতে এরা অটোমেটিক বা ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরুতেই বাতিল বলে গণ্য করা হবে। আমি আপনাকে আজকে লিখিত দিয়ে যাচ্ছি, এদের অধীনে যে কোনো কিছু, যে কোনো অর্ডার, যে কোনো সিদ্ধান্ত, অধ্যাদেশ, নির্বাচন সব অবৈধ। আমি একজন সুপ্রিম কোর্ট, আপনার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্ট এবং নিউজিল্যান্ড হাই কোর্টের একজন ওথ নেওয়া আইনজীবী, এবং আমি আপনি ওই জায়গা থেকে বলছি যে প্রত্যেকটা কাজ ভবিষ্যতে অবৈধ হয়ে যাবে। এবং আমি এই কারণে বলছি যে আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আমি তো আন্তাজে কথা বলছি না। যে আমাদের সংবিধান যা আছে এটা কমপ্লিটলি সংবিধানের বাইরে হচ্ছে, এদের সাথে কোনো আলোচনাও চলবে না, এদের মাধ্যমে কোনো ইলেকশনও চলবে না, এটা কমপ্লিটলি একটা অবৈধ কাজ হতে যাচ্ছে, সিম্পল অ্যাজ দ্যাট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।